হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু MH এডুকেশন ল্যাব। সো তোমাদের কাছে প্রথমেই বলে দিই যে তোমরা আমাদের ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেওয়া আছে, যেটা হচ্ছে আমাদের অফিসিয়াল যে অ্যাপ MH এডুকেশন ল্যাব, এটা তোমরা ইনস্টল করতে পারো। এই অ্যাপটাতে যে সমস্ত কোর্সগুলো চলছে সেই সমস্ত কোর্সগুলো ইউজ করে কিন্তু বহু পরীক্ষার্থী WBCS-এ কৃতকার্য হয়েছে। অতএব তোমরা যদি তোমাদের WBCS-এর প্রিপারেশানকে একটা ভালো বুস্ট আপ দিতে চাও, একটা কিকস্টার্ট দিতে চাও, তাহলে কিন্তু তোমরা অবশ্যই আমাদের অ্যাপটাকে ইনস্টল করো। অলরেডি অনেকেই জানো আমাদের এই অ্যাপটা সম্বন্ধে, তারপরে যদি এখনও অবধি কেউ না জেনে থাকো তাদেরকে বলবো তোমরা অবশ্যই গিয়ে আমাদের ভিডিও ডেসক্রিপশানে যে লিঙ্ক আছে সেখানে ক্লিক করে আমাদের MH এডুকেশন ল্যাব অ্যাপটাকে ইনস্টল করো, এবং ইনস্টল করে যে ধরনের কোর্সগুলো চলছে সেই কোর্সগুলো কিন্তু তোমরা এভেল করতে পারো। আর আমাদের যে কোনো কোর্সের উপরে কিন্তু তোমাদের 30% ডিসকাউন্টের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ সমস্ত কোর্সগুলো সম্বন্ধে এখানে দেওয়া আছে। আমাদের মেন কোর্স আছে, স্পেশাল কোর্স আছে, সেপারেট কোর্স আছে। এটা তোমরা ভিডিও পজ করে একটু দেখে নিও, এটা সম্বন্ধে ডিটেলসে অলরেডি তোমাদের বলা আছে। যদি নতুন কেউ থাকো তোমরা দেখে নিও। আর এটা আমার নামের কোড SUBA30, এটা তোমরা দেখতে পাচ্ছ। এইটা তোমরা ইউজ করলে ইনস্ট্যান্ট যে কোনো কোর্সের উপর কিন্তু 30% ডিসকাউন্ট পেয়ে যাবে। তো অবশ্যই তোমরা কিন্তু কুপন কোডটা ইউজ করবে, এটা স্পেশালি তোমাদের জন্য এখানে দেওয়া হয়েছে। তো আজকে ক্লাসটা এবার শুরু করা যাক। তো আজকের ফার্স্ট কোশ্চেন আমরা দেখে নিই এবারে। দেখো আজকের ফার্স্ট কোশ্চেন হচ্ছে কি, আজকের ফার্স্ট কোশ্চেন হচ্ছে বলা হচ্ছে হু অ্যামং দ্য ফলোয়িং বিল্ড আলাই দারওয়াজা। আলাই দারওয়াজা কে নির্মাণ করেছিলেন? আচ্ছা, এই কোশ্চেনটা আমি প্রথমত বলে দেখো, এই কোশ্চেনটা আসছে কোথা থেকে, সেটা হচ্ছে আমাদের মুঘল এম্পায়ার থেকে। ওকে, মুঘল এম্পায়ার ঠিক বলা ভুল হবে, এটা হবে মিডিভেল ইন্ডিয়া। হ্যাঁ ঠিক ঠিক ঠিক, এই ভাগটা হচ্ছে আমাদের মিডিভেল ইন্ডিয়ার যে হিস্ট্রি বা মিডিভেল হিস্ট্রি যেটা, সেই পার্ট থেকে এই কোশ্চেনগুলো এই কোশ্চেনটা আছে। তো এখানে আমি তোমাদেরকে বলবো, এক্ষেত্রে কিন্তু আমাদের মিডিভেল ইন্ডিয়াতে আমাদের যে সম্রাটরা ছিলেন, বিভিন্ন সম্রাট, তাদের যে বিভিন্ন স্থাপত্যকলার নিদর্শন যেগুলো, সেই স্থাপত্যকলার নিদর্শন, তাদের জীবনী বা তাদের লেখা কোনো বই, ঠিক আছে, এই সমস্ত জিনিসগুলো, তাদের বিভিন্ন ইম্পর্টেন্ট যুদ্ধ, এই জিনিসগুলো কিন্তু তোমাদের খুব ভালো করে পড়তে হবে। এইগুলো থেকে কিন্তু আমাদের WBCS-এ প্রতি বছর কোশ্চেন বারবার রিপিট হয়েছে, ঠিক আছে। সেই জিনিসটা যেন মাথায় থাকে, তাহলে সেইখান থেকে কিন্তু তোমাদের জিনিসগুলো ভালো করে পড়তে হবে। প্রথম কোশ্চেন যেটা বলা হয়েছে যে আলাই দরওয়াজা কে নির্মাণ করেছিলেন, তো এখানে তোমাদের সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, আলাউদ্দিন খিলজি। আমি দাগ দিয়ে দিচ্ছি একবার করে, আলাউদ্দিন খিলজি সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ। ইনি আলাই দরওয়াজা নির্মাণ করেছিলেন কত সালে? সেটা হচ্ছে 1311 খ্রিস্টাব্দে উনি এটাকে তৈরি করেছিলেন। কবে? 1311-তে এটা উনি তৈরি করেছিলেন, ঠিক আছে। এছাড়াও উনি হচ্ছে রেড স্যান্ডস্টোন দিয়ে তৈরি যে কুতুব মিনার, সেটাও উনি নির্মাণ করেছিলেন, ঠিক আছে। রেড স্যান্ডস্টোন দিয়ে তৈরি, এবং কুতুব মিনার যেটা, কুতুব মিনারও নির্মাণ করেছিলেন কে? সেটা হচ্ছে আলাউদ্দিন খিলজি। আমাদের আলাই দরওয়াজা এবং কুতুব মিনার। নেক্সট 2 নম্বর কোশ্চেন হচ্ছে কি, 2 নম্বর কোশ্চেন হচ্ছে হুইচ অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ দ্য সিঙ্গেল বিগেস্ট আইটেম অফ ইম্প্যাক্ট টু দ্য বিজয়নগর এম্পায়ার। বিজয়নগর এম্পায়ারের মধ্যে আইটেম অফ ইম্পোর্ট, সিঙ্গেল বিগেস্ট আইটেম অফ ইম্পোর্ট টু দ্য বিজয়নগর এম্পায়ার, মানে বিজয়নগর এম্পায়ারে সব থেকে বেশি পরিমাণে আমদানি করা হতো কোন জিনিসটাকে? সব থেকে বেশি পরিমাণে আমদানি করা হতো ফ্রেন্ডস, অপশান সি, হর্সেস। ঘোড়াদেরকে সব থেকে বেশি পরিমাণে আমদানি করা হতো, ঠিক আছে। এটা একটু মনে রাখবে, এটা একটু আউট অফ দ্য একটু অফবিট কোশ্চেন, ঠিক আছে। বিজয়নগর এম্পায়ার থেকে কোশ্চেন আসে, বাট এই কোশ্চেনটা আমার মনে হয়েছে একটু অফবিট কোশ্চেন এসছে। এটা 2000 WBCS 2020 কোশ্চেন, এটা একদম রিসেন্ট কোশ্চেন। বিজয়নগর এম্পায়ারে মনে রাখবে সব থেকে বেশি পরিমাণে আমদানি করা হতো যে জিনিসটা, সেটা হচ্ছে ঘোড়া। 3 নম্বর কোশ্চেন হচ্ছে হু রোড রাজতরঙ্গিনী। খুবই বিখ্যাত কোশ্চেন। রাজতরঙ্গিনী কে লিখেছিল? সেটা হচ্ছে কলহন। কলহনের লেখা ছিল কি? রাজতরঙ্গিনী। কলহনের রাজতরঙ্গিনী ছিল। এটা হচ্ছে 12th সেঞ্চুরিতে আমাদের যে কাশ্মীরের যে হিস্ট্রি, জম্মু অ্যান্ড কাশ্মীর যে আমরা জানি, সেই কাশ্মীরের যে হিস্ট্রি, সেই সময় তার যে কালচার, এই সমস্ত কিছু সম্বন্ধে আমরা জানতে পারি কোথা থেকে? সেটা হচ্ছে আমাদের এই কলহনের লেখা রাজতরঙ্গিনী থেকে, ঠিক আছে। এটা কাশ্মীরের উপর বেস্ট। 4 নম্বর কোশ্চেন হচ্ছে হোয়েন ওয়াজ দ্য ফার্স্ট ব্যাটেল অফ তরাইন ফট। খুব ইন্টারেস্টিং কোশ্চেন এবং খুবই কমন কোশ্চেন। অপশান বি এখানে সঠিক উত্তর হয়ে যাবে 1191 AD-তে প্রথম তরাইনের যুদ্ধ হয়েছিল। তারপরে দ্বিতীয় তরাইনের যুদ্ধ কবে হয়েছিল তোমরা কমেন্ট সেকশনে লিখে জানাবে, এটা আমি তোমাদের হোমওয়ার্ক দিলাম, যে সেকেন্ড ব্যাটেল অফ তরাইন কবে হয়েছিল। ফার্স্ট ব্যাটেল অফ তরাইন হয়েছিল 1191 AD-তে। নেক্সট 5 নম্বর কোশ্চেন, ইন রেফারেন্স টু মুঘল পিরিয়ডস রেভিনিউ কালেকশন সিস্টেম জাবতি মিনস। আমাদের মুঘল পিরিয়ডে যে বিভিন্ন রেভিনিউ কালেকশন সিস্টেম মানে হচ্ছে ট্যাক্সেশন সিস্টেম, যে বিভিন্ন ট্যাক্স কালেক্ট করা হতো, তার মধ্যে জাবতি কথাটার অর্থ কী ছিল?
জাবদি কথার অর্থ ছিল হচ্ছে, এখানে সঠিক উত্তর হবে অপশান ডি, 1/3 অফ দ্য টোটাল ইয়ার। অর্থাৎ যে কোনো কৃষক বা সাধারণ মানুষ তার যে ফলন করবে ফসল, তার 1/3 মানে 33% হিসাবে তোমাকে ট্যাক্স দিতে হবে। ঠিক আছে, একদম সহজ ভাষায় বলতে গেলে কি, তোমার যা ইনকাম তার 33% তোমাকে রাজাকে ট্যাক্স দিতে হবে বা কর দিতে হবে। সেটাই ছিল তখনকার সময় জাবতি। নেক্সট 6 নম্বর কোশ্চেন বলা হচ্ছে, হুইচ অফ দ্য ফলোয়িং ক্লিয়ারলি ডিফাইন মিতক্সরা। মিতক্সর বা এটা আই থিঙ্ক মিত্রাক্ষর এই টাইপের হবে বাংলাটা, এখানে ইংরাজির প্রোনাউন্সিয়েশনটা একটু মানে স্পেলিংটা একটু গন্ডগোল। মিত্রাক্ষর, হুইচ অফ দ্য ফলোয়িং ক্লিয়ারলি ডিফাইন মিত্রাক্ষর। ঠিক আছে, এখানে মিতাক্ষরা এই টাইপের দিয়েছে। এখানে সঠিক উত্তর কী হবে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে ফ্রেন্ডস অপশন বি, এ ট্রিটিসাইজ অ্যান্ড অন এনসিয়েন্ট হিন্দু ল অফ ইনহেরিটেন্স। ঠিক আছে, এ টেক্সট বা এ ট্রিটিসাইজ অন এনসিয়েন্ট হিন্দু ল অফ ইনহেরিটেন্স। ইনহেরিটেন্স মানে আমাদের সম্পত্তি কীভাবে পরপর পরপর বাবা থেকে ছেলে পাবে, সেটার উপরে যে হিন্দু ল, তার উপরে এই জিনিসটা তৈরি করা হয়েছিল। নেক্সট 7 নম্বর কোশ্চেন স্টার মার্ক দিলাম, ইম্পর্টেন্ট, অনেকবার রিপিট হয়েছে। দ্য কমান্ডার অফ আলাউদ্দিন খিলজি ফোর্সেস ডিউরিং হিজ ডেকান ক্যাম্পেইন ওয়াজ। আলাউদ্দিন খিলজি তার যখন ডেকান ক্যাম্পেইন মানে আমাদের দক্ষিণ ভারতে যখন উনি আক্রমণ করেছিলেন, সেই সময় ওনার কমান্ডার কে ছিলেন? কমান্ডার ছিলেন মালিক কাফুর। ওকে, কমান্ডার ছিলেন মালিক কাফুর, এবং মালিক কাফুর কিন্তু ওনার মানে বিভিন্ন বিষয়ে প্রচুর হেল্প করেছিল। মালিক কাফুর ওয়াজ এ ভেরি গুড কমান্ডার। ঠিক আছে, হি ইজ ওয়ান অফ দ্য মেন রিজন যে আলাউদ্দিন খিলজি এত সাকসেসফুল হয়েছিলেন। ঠিক আছে, মালিক কাফুর কিন্তু খুব ভালো কমান্ডার ছিলেন এবং খুব ভালো যুদ্ধবিদ ছিলেন। 8 নম্বর কোশ্চেন, ইন হুইচ অফ দ্য ফলোয়িং ইয়ার্স আকবর বিল্ড ইবাদতখানা। দেখলে যে বললাম যে বিভিন্ন ধরনের জিনিসপত্র যারা তৈরি হয়েছিল, সেই ইবাদতখানা তৈরি করা হয়েছিল, এটা আকবর করেছিল, সেটা সকলেই জানো। এখানে ইয়ারটা জিজ্ঞেস করা হয়েছে, সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশান এ, 1575 এডি। 1575 এডিতে ইবাদতখানা করেছিলেন। কোথায়? ফতেপুর সিক্রিতে। এটা ছিল বেসিক্যালি, এটা ছিল হচ্ছে হাউস অফ ওয়ারশিপ। ঠিক আছে, হাউস অফ ওয়ারশিপ, এটা একটা ধরনের পূজাঘর ছিল যেখানে মিটিং হতো, এবং এটা হয়েছিল 1575 সিইতে বাই মুঘল এম্পায়ার আকবর অ্যাট ফতেপুর সিক্রি টু গ্যাদার স্পিরিচুয়াল লিডার্স অফ ডিফারেন্ট রিলিজিয়াস গ্রাউন্ডস সো অ্যাজ টু কন্ডাক্ট এ ডিসকাশন অন দ্য টিচিংস অফ দ্য রেসপেক্টিভ রিলিজিয়াস লিডার। ঠিক আছে, এখানে মানে ওনার ছিল যে কি, এখানে বিভিন্ন ধর্মের গুরুরা এখানে এসে এক জায়গায় বসবে এবং তারা নিজেদের ধর্ম সম্বন্ধে, নিজেদের ধর্মের যে শিক্ষা সেটা সম্বন্ধে আলোচনা করবেন। এটাই ছিল কি হাউস অফ ওয়ারশিপ বা ইবাদতখানা, এটা ফতেপুর সিক্রিতে তৈরি করা হয়েছিল। নেক্সট 9 নম্বর কোশ্চেন, কাবুলিয়াত অ্যান্ড পাট্টা অ্যাজ ইনস্ট্রুমেন্ট অফ সেটেলমেন্ট ওয়ার ইন্ট্রোডিউসড বাই। কাবুলিয়াত অ্যান্ড পাট্টা সিস্টেম চালু করেছিলেন কে? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, শেরশাহ সুরি। ঠিক আছে, মাঝখানে যে সুরি ডাইনেস্টি এসে গিয়েছিল, সেই সময় শেরশাহ সুরি যে ছিলেন, তিনি হচ্ছে এই পাট্টা সিস্টেম বা কাবুলিয়াত সিস্টেমকে চালু করেছিলেন। 10 নম্বর কোশ্চেন, হু বিল্ড ইবাদতখানা এট ফতেপুর সিক্রি। আকবর, তোমাদের এক্ষুনি বললাম আকবর করেছিলেন ফতেপুর সিক্রিতে। এটা কবে হয়েছিল? এটা ভুল আছে, সরি, এখানে একটা ভুল আছে, সরি, মানে এটা 1575, এক্ষুনি তোমরা দেখলে 1575 এডি হবে। 1575 এডিতে ফতেপুর সিক্রিতে ওটা করেছিল। নেক্সট 11 নম্বর কোশ্চেন, মালিক কাফুর ওয়াজ জেনারেল অফ আলাউদ্দিন খিলজি। এগেন রিপিট কোশ্চেন, এটা 2019-এও রিপিট হয়েছিল, 2020-19 দু বছর রিপিট হয়েছিল। নেক্সট কোশ্চেন 12 নম্বর কোশ্চেন, হুইচ রাজপুত রুলার ওয়াজ নট এ কন্টেম্পোরারি অফ আকবর। এগেন বেশ ইম্পর্টেন্ট কোশ্চেন, আকবরের সমসাময়িক রাজপুত রুলার বা রাজপুত রাজা এদের মধ্যে কে ছিলেন না? তো তোমরা যদি যোধা আকবর সিনেমাটা দেখো, তোমরা সকলেই জানো যে যোধাবাই কে ছিলেন? উনি ছিলেন রাজপুতানা, উনি রাজপুত পরিবারের সদস্য ছিলেন। ঠিক আছে, রাজপুতের রাজকুমারী ছিলেন। তো আকবর সেই সময় কি করছিল, নিজের এটাকে এক্সটেন্ড করার জন্য, যেটা অনেক রাজাই করতো, যে বৈবাহিক সম্পর্ক করতো রাজ্যের সঙ্গে, নিজের রাজত্বকে এক্সটেন্ড করার জন্য। তো এটা একটা খুব বড় ব্যাপার ছিল যে রাজপুত ছিল হিন্দু, এরা ছিল মুসলিম। তো তার সত্ত্বেও রাজপুতদের সঙ্গে আকবর যে বৈবাহিক সম্পর্ক আবদ্ধ হয়েছিল, সেটার উপরই অ্যাকচুয়ালি সিনেমাটা তৈরি করা হয়েছিল যোধা আকবর। তো সেই কনটেক্সটেই এখানে কোশ্চেন আসছে যে সেই সময় উনি অনেক রাজপুত রুলারের সঙ্গে এরকমভাবে করেছিলেন, সম্পর্ক তৈরি করেছিলেন। তো ওনার সমসাময়িক রুলার কে ছিলেন না এদের মধ্যে? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশান ডি, যশবন্ত সিং
বাকি মান সিং, অমর সিং অ্যান্ড উদয় সিং প্রত্যেকে হচ্ছে আকবরের কন্টেম্পোরারি রুলার ছিলেন না কে, সেটা হচ্ছে যশবন্ত সিং। নেক্সট কোশ্চেন, হু অ্যাজিউম দ্য টাইটেল অফ হাইন্দাভা ধর্মধক্ষক, অর্থাৎ প্রোটেক্টর অফ দ্য হিন্দু ফেথ, এই যে টাইটেলটা, ঠিক আছে, এই টাইটেলটা কার ছিল? এটা ওদের অ্যাকচুয়ালি ওই ল্যাঙ্গুয়েজে লেখা, এই ল্যাঙ্গুয়েজটা আমি নিজেই উচ্চারণ করতে পারছি না, এক্সট্রিমলি সরি। হাইন্দাভা ধর্মধারাক, ও আচ্ছা, হাইন্দাভা ধর্মধারাক, ঠিক আছে, বা হিন্দাভা ধর্মধারাক, এই টাইপের কিছু একটা আছে এখানে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কোশ্চেনটা আমি যেখান থেকে নিয়েছি সেখানে এটা ইংরেজির এটাও একটু গন্ডগোল আছে, তো মনে রাখো কি প্রোটেক্টর অফ হিন্দু ফেথ কাকে বলো, তো সেটা হচ্ছে আমাদের শিবাজি মহারাজ। শিবাজি মহারাজকে কি বলা হতো? আমাদের প্রোটেক্টর অফ হিন্দু ফেথ বলা হতো। এইটা তোমরা তো শিবাজির উপর তো ঠিক আছে, এমনি দেখবে তানহাজি, অজয় দেবগন যে সিনেমাটা করেছিলেন তানহাজি আনসাং ওয়ারিয়র, সেখানেও কিন্তু শিবাজি আছেন, উনি মেন ক্যারেক্টার নন বাট আছেন সেখানেও, কিন্তু এখানে ওনাদের হচ্ছে এই গেরিলা ওয়ারফেয়ার বা গেরিলা ট্যাকটিক সম্বন্ধে ভালো দেখানো হয়েছে এই সিনেমাতে। নেক্সট হচ্ছে, হু ফাউন্ডেড খালসা? খালসার তৈরি করেছিলেন কে? খালসা তৈরি করেছিলেন অপশান সি গুরু গোবিন্দ সিং। অপশান সি গুরু গোবিন্দ সিং 1699 সালে উনি প্রথম কি করেছিলেন? খালসা স্থাপন করেছিলেন। কি করেছিলেন? খালসা স্থাপন করেছিলেন। নেক্সট 15 নম্বর কোশ্চেন, হু রোড কিতাব উল হিন্দ? কিতাব উল হিন্দ রচনা করেছিলেন কে? কিতাব উল হিন্দ রচনা করেছিলেন ফ্রেন্ডস, অপশান বি সঠিক উত্তর হবে আল বেরুনি। আল বেরুনি রচনা করেছিলেন কি? কিতাব উল হিন্দ। নেক্সট 16 নম্বর কোশ্চেন হচ্ছে, হু অ্যাজিউম দ্য টাইটেল অফ গঙ্গোই কন্ডকা চোলা? ঠিক আছে, গঙ্গোই কন্ডকা চোলা এই টাইটেলটা কার ছিল? এটা তোমরা একটু ভালো করে দেখো, এটা খুব একটু কনফিউজিং কোশ্চেন। বেসিক্যালি কী হয়, এ বি সি, রাজেন্দ্র ওয়ান, রাজা ওয়ান, রাজাধিরাজা ওয়ান, ঠিক আছে, এই নামগুলো স্টুডেন্টদের মধ্যে খুব কনফিউশন হয়ে যায়। তো মনে রাখবে এদের মধ্যে গগৈ কন্ডক চোলা এই টাইটেলটা নিয়েছিলেন রাজেন্দ্র ওয়ান, অপশান এ এখানে সঠিক উত্তর হবে। দেখে নাও এখানে কি বলা হয়েছে, দ্য চোল রুলার রাজেন্দ্র ওয়ান অ্যাজিউম দ্য টাইটেল অফ গগৈ কন্ডক চোলা হুইচ মিনস দ্য চোলা হু টুক দ্য গঙ্গা, ঠিক আছে, হু টুক দ্য গঙ্গা মানে গঙ্গার উপর রাজত্ব বিস্তার করতে পেরেছিলেন যিনি, যে চোল রাজা, তাকে এই টাইটেলটা দেওয়া হয়েছিল। হোয়েন হি ডিফিটেড মহিপাল হু ওয়াজ পাল কিং অফ বেঙ্গল অ্যান্ড বিহার, টু কমেমোরেট হিজ ভিক্টরি হি বিল্ড এ নিউ ক্যাপিটাল কল্ড গঙ্গৈকোন্ডা চোলাপুরম, দ্য সিটি, যেটার মানে হচ্ছে দ্য সিটি অফ চোলা কঙ্কারার অফ দ্য গঙ্গা। মানে এটা কি হয়েছিল, গঙ্গার জয়, মানে কি নদী তো জয় করতে পারে, মানে গঙ্গার ধারে যে বাংলা বিহার ছিল সেই বাংলা বিহারকে উনি জয় করেছিলেন, পাল রাজা, তৎকালীন যে পাল রাজা ছিলেন মহিপাল, সেই মহিপালকে হারিয়ে উনি এইটা দখল করেছিলেন এবং সেটাকে সেলিব্রেট করার জন্য, ঠিক আছে, কি বলা হয়েছে, টু কমেমোরেট, মানে এটাকে মনে রাখার জন্য, তার ভিক্টরিটাকে বা জয়টাকে তিনি মনে রাখার জন্য বা সেটাকে স্মৃতি হিসাবে, যেটাকে আমরা মেমেন্টো বলি আর কি, সেই মেমেন্টো হিসাবে উনি কী করেছিলেন, সেখানে একটা নতুন ক্যাপিটাল বা রাজধানী স্থাপন করেছিলেন যেটার নাম ছিল গগৈকোন্ডা চোলাপুরম, যেটার আক্ষরিক অর্থ হচ্ছে দ্য সিটি অফ দ্য চোলা কঙ্কারার অফ দ্য গঙ্গা, ঠিক আছে। সঠিক উত্তর এখানে থেকে কী হলো, অপশানে রাজেন্দ্র ওয়ান। নেক্সট 17 নম্বর কোশ্চেন, হু ব্রোক দ্য পাওয়ার অফ চাচালগানি নোবেলস? ঠিক আছে, চাহালগানি নোবেলসের পাওয়ারটাকে ব্রেক করেছিলেন কে? চাহালগানি নোবেলসের পাওয়ারটাকে ব্রেক করেছিলেন অপশান এ গিয়াসউদ্দিন বালবান চাহালগানি নোবেলসের পাওয়ারটাকে ব্রেক করেছিলেন। নেক্সট 18 নম্বর কোশ্চেনে বলা হচ্ছে, হু ইন্ট্রোডিউসড মার্কেট কন্ট্রোল পলিসি প্রথম আমাদের ইন্ডিয়াতে কে এটাকে চালু করেছিলেন? এটা করেছিলেন হচ্ছে আমাদের অপশান সি আলাউদ্দিন খিলজি, ঠিক আছে। ইন আর্লি 14th century দ্য দিল্লি সালতানাত রুলার আলাউদ্দিন খিলজি, হু রুলড ফ্রম 1296 to 1316, instituted price controls and real estate reforms in his empire, ঠিক আছে। আলাউদ্দিন খিলজি অ্যাকচুয়ালি কিন্তু উনি খুব, মানে কি বলবো, যেমন হচ্ছে একটু নিষ্ঠুরভাবে যুদ্ধ করতেন, বাট উনি কিন্তু ওনার রাজত্বকালে কিছু ভালো কাজও করেছিলেন, পুরোপুরিভাবে যে উনি খারাপ ছিলেন তা কিন্তু নয়, ঠিক আছে। এবং ওনার জন্যই কিন্তু ওনার যে মানে সৈন্যরা ছিল তাদের মোরাল খুব হাই থাকতো, উনি সৈন্যদের মোরাল খুব হাই রাখতেন, ঠিক আছে, যে কারণে উনি এত ভালো যুদ্ধ বিজেতা ছিলেন আর কি।
তাহলে কী বলা হয়েছে দেখো, উনি কী করেছিলেন, উনি হচ্ছে প্রথম কী চালু করেছেন, সেটা হচ্ছে মার্কেট প্রাইস কন্ট্রোল পলিসি উনি প্রথম এখানে চালু করেছিলেন, আলাউদ্দিন খিলজি। নেক্সট 19 নম্বর কোশ্চেন, হু অ্যামং দ্য ফলোয়িং হিন্দুস ফার্স্ট জয়েন দিন ই ইলাহি অর তৌহিদ ই ইলাহি? দিন ই ইলাহি বা তৌহিদ ই ইলাহি প্রথম কোন হিন্দু জয়েন করেছিলেন? ঠিক আছে, এটা একটা বেশ ভালো কোশ্চেন। এটা আকবর কি করেছিলেন, আকবর নিজের মতো করে একটা ধর্ম চালু করার চেষ্টা করেছিলেন, দিন এ ইলাহি বা তৌহিদ এ ইলাহি, যেটা খুব একটা চলেনি, কারণ সেরকমভাবে কেউই এটাকে অ্যাকসেপ্ট করেনি, এক্সেপ্ট একজন করেছিলেন, সেটাকে বীরবল। হিন্দুদের মধ্যে বীরবল কিন্তু এটাকে অ্যাকসেপ্ট করেছিলেন। অপশান ডি এখানে সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট 20 নম্বর কোশ্চেন, সতী অফ হিন্দু ওমেন ওয়াজ প্রহিবিটেড ডিউরিং দ্য রেইন অফ হুইচ মুঘল এম্পায়ার? সতীদাহ প্রথা যেটা, সেটা কোন মুঘল এম্পায়ারের সময় উনি ব্যান করেছিলেন? ঠিক আছে, এটা খুব কমন কোশ্চেন। সঠিক উত্তর হবে কি, ঔরঙ্গজেব বা আমাদের যে জিন্দা পীর যাকে বলা হতো, জিন্দা পীর। তিনি কি ছিলেন জিন্দা পীর? কেন বলা যায় না কি জিন্দা পীর ছিলেন, কারণ তিনি খুব ধর্মপ্রাণ ব্যক্তি ছিলেন। তিনি একদম 5 ওয়াক্ত নামাজ পড়তেন, কোরআনকে খুব মানে খুব ভালোভাবে উনি ফলো করতেন, খুব ধর্মপ্রাণ লোক ছিলেন উনি। রাজা হলেও নিজের কাজ নিজে করতেন, ঠিক আছে, ওই জন্য ওনাকে বলা হতো জিন্দা পীর, কারণ উনি খুব খুব রিলিজিয়াস ব্যক্তি ছিলেন, খুব ধর্মপ্রাণ ব্যক্তি ছিলেন, ঠিক আছে। এবং ঔরঙ্গজেব একটা খুব ভালো কাজ করেছেন, যেটা তোমরা দেখতেই পাচ্ছ, যে সতীদাহ প্রথাকে উনি কী করেছিলেন, ব্যান করেছিলেন। নেক্সট 21 নম্বর কোশ্চেন হচ্ছে, হু কমপ্লিটেড কুতুব মিনার? এটা খুব ইন্টারেস্টিং কোশ্চেন। কুতুব মিনার কিন্তু একজন রাজার আমলে পুরোপুরি কমপ্লিট হয়ে ওঠেনি, ঠিক আছে। কুতুব মিনার শুরু করেছিলেন একজন, শেষ করেছিলেন আরেকজন, ঠিক আছে। কুতুব মিনার কিন্তু একজন রাজা করতে পারেননি, ওই জন্য বলা হচ্ছে হু কমপ্লিটেড কুতুব মিনার। কুতুব মিনার কমপ্লিট করেছিলেন কে? সেটা করেছিলেন ইলতুৎমিশ। ইলতুৎমিশ এটাকে কমপ্লিট করেছিলেন কুতুব মিনারকে, ঠিক আছে। দেখো এখানে বলা হয়েছে, দ্য ফাউন্ডার অফ দ্য স্লেভ ডাইনেস্টি কুতুবুদ্দিন আইবাক স্টার্টেড দ্য কনস্ট্রাকশন অফ কুতুব মিনার ইন দ্য মেমোরি অফ ফেমাস সুফি সেন্ট খাওজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকি। ঠিক আছে, কার, এটাও কিন্তু কোশ্চেন হয় যে কার মেমোরিতে উনি এটা করেছিলেন। 3 ধরনের কোশ্চেন হয় এখান থেকে। প্রথম হচ্ছে স্টার্ট করেছিলেন কে, সেটা হচ্ছে আমাদের স্লেভ ডাইনেস্টির যে ছিলেন, ফাউন্ডার ছিলেন আমাদের কুতুবুদ্দিন আইবক, ইনি এটাকে স্টার্ট করেছিলেন। এবং ওটা কার উদ্দেশ্যে করেছিলেন, যে ফেমাস সুফি সন্ত, ঠিক আছে, সুফি সাধক খাজোয়া কুতুবুদ্দিন বখতিয়ার কাকি, এনার মেমোরিতে এটা উনি করেছিলেন। বাট হি কুড কমপ্লিট অনলি দ্য ফার্স্ট স্টোরি অফ দ্য বিল্ডিং, তারপর ওনার মৃত্যু হয়। দ্য কুতুব মিনার ওয়াজ লেটার কমপ্লিটেড বাই ইলতুৎমিশ, ঠিক আছে। ইলতুৎমিশকে কি বলা হয় জানো তো? ইলতুৎমিশকে বলা হয় দাসের দাস, স্লেভ অফ স্লেভস। কারণ আমাদের যিনি কুতুবুদ্দিন আইবাক ছিলেন, ইনি নিজেই কী ছিলেন, নিজেই হচ্ছে স্লেভ ছিলেন, এবং তার আন্ডারে হচ্ছে তার দাস হিসেবে পরে রাজা হয়েছিল কি, ইলতুৎমিশ। এই জন্য ইলতুৎমিশকে কী বলা হয়, স্লেভ অফ স্লেভ। ঠিক আছে, এখানে কোশ্চেনটা তোমরা বুঝতে পারলে কি বলতে চাইছে এখানে। নেক্সট 22 নম্বর কোশ্চেন হচ্ছে, দ্য দিল্লি দিল্লি সুলতান হু ট্রান্সফার দ্য ক্যাপিটাল ফ্রম দিল্লি টু দৌলতাবাদ হুইচ ইজ কারেন্টলি দেবগিরি ওয়াজ? এটা তোমরা ম্যাড কিং, পাগলা রাজা, নাম তো শুনেইছো নিশ্চয়ই, ঠিক আছে। ম্যাড কিং বা পাগলা রাজা, ঠিক আছে। পাগলা রাজা ছিলেন কে? আমাদের মোহাম্মদ বিন তুগলক, ঠিক আছে, যাকে ইতিহাসে বলা হয় এডুকেটেড ফুল বা ইন্টেলিজেন্ট ফুল, এই টাইপের ওনাকে কিছু বলে, মানে চালাক বোকা, শিক্ষিত বোকা ছিলেন। মানে কেন বলা হয়, ওনার যে ডিসিশনসগুলো ছিল বা উনি যে ফয়সালাগুলো নিতেন, উনি যে স্টেপসগুলো সম্বন্ধে চিন্তাভাবনা করেন, সেগুলো কী ছিল, সেগুলো খুব ভালো স্টেপস ছিল বা হতে পারতো। মানে ওনার তার পিছনে ইন্টেনশনটা ওনার ভালো ছিল, কিন্তু ওনার প্রবলেম ছিল কি, সেটা হচ্ছে এক্সিকিউশন, ঠিক আছে। এক্সিকিউশনের অভাবে কি হয়েছিল, সমস্যা হয়েছিল, যেটা আমাদের এখানে ইন্ডিয়াতে কি হয়েছিল, নোট ব্যান্ড যে জিনিসটা ছিল, এটা কি, এটা ইনিশিয়েটিভ ওয়াজ ভেরি গুড, বাট কী হয়েছিল, এক্সিকিউশনের অভাব হয়েছিল কিছুটা, যে কারণে পুরোপুরিভাবে কার্যকরী এটা হয়ে উঠতে পারেনি, ঠিক আছে। অ্যাটলিস্ট এটা বিতর্ক আছে, ঠিক আছে, অনেকে তাই বলে। তো সেরকমই হচ্ছে কিছুটা কী ছিল, সেটা হচ্ছে আমাদের ইনি যে মোহাম্মদ বিন তুগলক ছিলেন, ইনি পুরো রাজত্বকালে বা পুরো লাইফ টাইমে যত ডিসিশান নিয়েছিলেন, প্রত্যেকটা ডিসিশান কিন্তু পুরোপুরিভাবে ফেল করেছিল। কারণ উনি কী করতেন, উনি ডিসিশানটা ভালো চিন্তাভাবনা করে নিতেন ঠিকই, কিন্তু সমস্যা যেটা হয়েছিল, সমস্যাটা হয়ে যেত এই যে ওটাকে উনি এক্সিকিউট করতে পারতেন না, বা সেটাকে যখন ইমপ্লিমেন্ট করার ফলে কি হয়েছিল, মানে ইমপ্লিমেন্ট করার যে প্রসেসটা, সেটাতে অনেক গলদ থাকতো, ঠিক
ঠিক আছে। ফর এক্সাম্পল উনি দিল্লি থেকে দৌলতাবাদে ক্যাপিটাল ট্রান্সফার করে নিয়ে গেছিলেন, উনি তো গেছিলেন ঘোড়ার পিঠে, হাতির পিঠে চেপে, সাধারণ মানুষ হাঁটতে 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 গিয়েছিল দিল্লি থেকে দৌলতাবাদ, মানে ওখানেই হচ্ছে পথে প্রচুর মানুষ মারা গিয়েছিল। এবং এখানেই শেষ হয়নি, উনি দৌলতাবাদে যাওয়ার পর কিছুদিনের মধ্যে আবার দিল্লিতে ফিরে এসেছিলেন। ঠিক আছে, ওনার মনে হয় মানে ওনার মনে করেছিলেন দৌলতাবাদ ভালো হবে, কিন্তু দৌলতাবাদে গিয়ে ওনার ঠিক শ্যুট করেনি। উনি ভাবলেন না, দিল্লি থেকেই বেটার শাসন করা যাবে। উনি আবার ক্যাপিটালকে দিল্লিতে নিয়ে গেছিলেন ফেরত। ঠিক আছে, তো সেখানে আবার কিছু মানুষ মারা গিয়েছিল। তো ঠিক আছে, এইরকম কিন্তু প্রবলেম উনি প্রচুর করেছিলেন, যে কারণে ওনাকে ইতিহাসে ওয়াইজ ফুল, কারেক্ট, এবার মনে পড়েছে আমার, ওয়াইজ ফুল বলা হতো ওনাকে। মোহাম্মদ বিন তুগলক বলতো ওয়াইজ ফুল বলা হতো। ঠিক আছে, ওনার চিন্তাভাবনা খুব ভালো ছিল, উনি খুব, কিন্তু ওনার দূরদৃষ্টিতার অভাব ছিল। সমস্যা হচ্ছে এই জায়গাটাতে, দূরদৃষ্টির অভাব ছিল ওনার। নেক্সট কোশ্চেন, হুইচ হিস্টোরিয়ান ইজ ফেমাস ফর ইজ রিসার্চ অন মুঘল হিস্ট্রি। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের এগেন এটা তোমাদের জানতে হবে, একটু আউট অফ দ্য বক্স কোশ্চেন। সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশান বি, যদুনাথ সরকার। যদুনাথ সরকার হচ্ছে তার মুঘল এম্পায়ারের উপর রিসার্চের জন্য খুবই বিখ্যাত। নেক্সট 24 নম্বর কোশ্চেন, হুইচ মুঘল এম্পায়ার রোট হিজ ওন অটোবায়োগ্রাফি। নিজের আত্মজীবনী কে লিখেছিলেন? এটা খুব ইজি কোশ্চেন, সবাই আশা করি পারবে। বাবর, যেটা হচ্ছে বাবরনামা। ঠিক আছে, বাবর লিখেছিলেন কি? বাবরনামা, নিজেই নিজের আত্মজীবনী লিখেছিলেন উনি। নেক্সট আজকে লাস্ট কোশ্চেন, সাল ই কুল ওয়াজ এ পলিসি ইন্ট্রোডিউসড বাই। ঠিক আছে, সাল ই কুল এই পলিসিটাকে ইন্ট্রোডিউস করেছিলেন কে? এই পলিসিটাকে ইন্ট্রোডিউস করেছিলেন আমাদের হচ্ছে অপশান এ, আকবর। এটার কথার অর্থ কি? এটার অর্থ হচ্ছে ইউনিভার্সাল পিস। ইউনিভার্সাল পিস, এটা যিনি যেটা উনি হচ্ছে মানে অ্যাচিভ করতে চেয়েছিলেন, সেটাকে বলা হচ্ছে সোল ই কুল, আকবর এটা করেছিলেন। ইউনিভার্সাল পিস এখন বর্তমানে হচ্ছে কে প্রোটেক্ট করছে? সেটা কিছুটা হচ্ছে আমাদের ইউএনও প্রোটেক্ট করছে, ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন। আর এমনি তো আমাদের ইন্ডিয়ার কনস্টিটিউশনে কিসের আন্ডারে পড়ে? সেটা হচ্ছে ডিপিএসপি। আমাকে মানে পিস মেনটেন করে চলতে হবে। ইউনিভার্সাল পিস তো একজন একটা দেশ করতে পারবে না, বাট আমার নেবারিং কান্ট্রির সঙ্গে আমাকে পিসফুল রিলেশন মেনটেন করে চলতে হবে। এটা কিসের আন্ডারে পড়ে? সেটা পড়ে হচ্ছে আমাদের ডিপিএসপির আন্ডারে, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। এইরকম কিছু একটা আকবর নিজের সময় করতে চেয়েছিলেন। ঠিক আছে, তো এই ছিল আজকের কোশ্চেন। আশা করছি তোমাদের ভালো লেগেছে। দেখো, তোমাদের ডিমান্ডে কিন্তু আমরা ক্লাসের লেন্থ বাড়িয়েছি এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের নাম্বার অফ কোশ্চেন্স বাড়িয়েছি। আগে যেখানে 15টা করে কোশ্চেন করানো হতো, এখন কিন্তু প্রত্যেকদিন তোমাদের 25টা করে কোশ্চেন করানো হচ্ছে। তো প্লিজ তোমরা কিন্তু লাইক করো। ঠিক আছে, আমাদের ক্লাসগুলোকে লাইক করো, যত সম্ভব যত গ্রুপে পারো শেয়ার করে দাও। এখানে দেখো কোনো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন নিয়মিতভাবে করানো হচ্ছে। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলোকে ধরে ধরে একদম বিগত 20 বছরে, ঠিক আছে, একদম 2000 থেকে শুরু করে 2020 সালের সমস্ত কোশ্চেন কিন্তু এখানে আলোচনা করা হচ্ছে এক একটা সাবজেক্ট ধরে ধরে। তো সেটা কিন্তু তোমরা মিস করো না একদম, এরকম এটা চট করে কোথাও পাবেও না। এবং দেখো, যতটা সম্ভব কিন্তু আমি এক্সপ্লেনেশন দিয়ে করাচ্ছি। ওকে, আমাদের প্র্যাকটিসও হচ্ছে এবং প্র্যাকটিস করানোর জন্য কিন্তু আমাদের প্র্যাকটিস সেশন, প্র্যাকটিস মক টেস্টও চলছে নিয়মিতভাবে। তো এটা তোমরা মিস করো না প্লিজ। তোমরা কিন্তু যত সম্ভব শেয়ার করে দাও, লাইক করো, আর এমএইচ এডুকেশন ল্যাব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও, যাতে এই চ্যানেলে আপলোড হওয়া বিভিন্ন ভিডিও নোটিফিকেশানসগুলো তোমরা নিয়মিতভাবে পেতে থাকো। আজকে এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে অ্যান্ড অল দ্য বেস্ট ফর অল অফ ইউর আপকামিং এক্সামস। থ্যাংক ইউ।